এ কি এ এ কি কাণ্ড করে বসলি তুই? হায় ভগবান! কেন বাবা, আমি কি করেছি? এত বছর পর বাড়ি ফিরলাম, তোমরা খেতে ভালোবাসো, তাই সাত করে একটা পদ্মার বাংলা ইলিশ নিয়ে এসেছি। এতে কি এমন ভুল হলো? আরে তুই গ্রামে থাকিস না তাই জানিস না? এই মতিপুর গ্রামে ইলিশ মাছ মানে অভিশাপ। ইলিশ মাছ এই মতিপুর গ্রামে কোনো বাড়িতে ঢোকে না। কেন? এরকম কেন? তুই শহরে থাকিস, তুই এইসব বিশ্বাস করবি না। আহা, বলোই না, শুনে তো দেখি, তারপরেই ঠিক করি বিশ্বাস করব না অবিশ্বাস করব। ইলিশ মাছের গন্ধে গ্রামে একজন ফিরে আসে, বারবার ফিরে আসে। কে? কে ফিরে আসে? সেসব কথা পরে শুনবি, আগে যা ওই মাছ গিয়ে আগে গ্রামের সীমানার বাইরে ফেলে আয়, তাতেই মঙ্গল। যা যা যা, দেরি করিস না, দেরি করিস না রে বাপ। ট্রেনটা বোধহয় আজও লেট করবে। এই হয়েছে এই রুটের এক জ্বালা। কোনোদিনই সঠিক সময়ে ট্রেন বাবাজির আসা হয় না। আসবার সময় পেরিয়ে গেছে 10 মিনিট হয়ে গেল, এখনও ট্রেন আসা তো দূরের কথা, ট্রেনের অ্যানাউন্সমেন্ট পর্যন্ত হলো না। ধুর ধুর, সারাদিন অফিসে যা ধক্কল যায়, তাতে দিন শেষে শরীরে ক্লান্তি চলে আসে। মাথার মধ্যে তখন একটা কথাই ঘুরপাক খেতে থাকে, কতক্ষণে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলাবো। তাই এই সময় ট্রেনের অহেতুক দেরি মোটেই বরদাস্ত করা যায় না। এমন সময় পকেটে ফোনটা বেজে উঠল। বার করে ফোনটা হাতে নিয়ে দেখলাম ছোট মামার ফোন। এই সেরেছে, যা একেবারে বেমালুম ভুলে গিয়েছি যে আরে কাল আমার মামার মেয়ে চন্দনার পাকা দেখা। মামা আমাকে বারবার করে আসবার কথা বলেছিল, আমিও যাব বলেছিলাম, কিন্তু নানান ব্যস্ততায় সে কথা মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। এখন কি বলবো? আর ছোট মামা যা নাচরবান্দা, তাতে করে যাব না বললে রক্ষা পাবো বলে মনে হয় না। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ মামা বলো। আরে কি ব্যাপার ভাগ্নে, কত দূর? তোর তো এতক্ষণে চলে আসবার কথা। যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়ে বসলো। এইবার কি বলবো? ভুলে গেছিলাম বললে তো রক্ষে নেই, ছোট মামা যা জিনিস। আরে কি হলো ভাগ্নে, চুপ করে আছিস কেন? তুই কোথায় বলতো? হ্যাঁ মামা, আরে আর বলো না, এদিকে সে কি কাণ্ড। সেসব কাণ্ড সামাল দিয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তার উপরে প্ল্যাটফর্মে এসে একটুর জন্য ট্রেনটা মিস করলাম, জাস্ট একটুর জন্য। তার মানে আসছিস না? ধুর, আমি কি সে কথা বললাম? তুমি না মামা, সত্যি। আরে আসছি আসছি, এই তো পরের ট্রেনটা ধরবো বলে দাঁড়িয়ে আছি, ট্রেন এলেই উঠে পড়ছি। পরের ট্রেন মানে তো সেই রাত 9টা 10। ওটা ধরে আসতে গেলে তো সে পৌঁছাতে পৌঁছাতে রাত 10:30 বেজে যাবে। হ্যাঁ তা তো বাজবেই, কি আর করবো বলো। ঠিক আছে, আয় তাড়াতাড়ি, কি যে করিস না তোরা। ফোনটা কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। সারাদিনের অফিসিয়াল ক্লান্তি যেন শরীর থেকে এক মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল। ভাগ্যিস ছোট মামা তেমন খোঁজে যায়নি। আমার ছোটবেলাটি কেটেছে এই ছোট মামার বাড়িতেই। আমার বয়স যখন 7 মাস, তখনই আমার মা একটা ব্যাককেলের মতন কাজ করে ফেলে। কাউকে কোনো আগাম সতর্কবার্তা না দিয়ে দুম করে চলে গেল, যেখান থেকে আর ফিরে আসা যায় না, সেই না ফেরার দেশে। মায়ের ক্যান্সার ছিল, ধরা যখন পড়ল তখন সব শেষের দিকে। চেষ্টা করলে হয়তো আরও মাস 6 বাঁচানো যেত, কিন্তু তাতে যা খরচ, তা জোগাবার স্বার্থ আমার বাবার বা মামাদের কারুরই ছিল না। তাই মাকে চলে যেতে হলো। আমার বয়স তখন 7 মাস হলেও মায়ের মুখের একটা আবছা আদল এখনো যেন আমার চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে। মাঝে মাঝে স্বপ্নে সেই মুখ দেখে স্বপ্নের মধ্যেই কেঁদে উঠি। যার মা হারিয়ে যায়, এই দুনিয়ায় তার চেয়ে বড় অভাগা আর কেউ নেই। আমার বাবা তখন আমাকে নিয়ে পড়ল অথই সমুদ্রে। একজন পুরুষ মানুষের পক্ষে একটা 7 মাসের সন্তানকে একা একা মানুষ করা সহজ কথা নয়। তখন এই ছোট মামাই এগিয়ে এসেছিল। ছোট মামি মাতৃ স্নেহে আমাকে বড় না করলে আজ আমার দশা কি হতো তা কে জানে। সেই জন্যই বাবা আমাকে একদিন বলেছিল, শোন, বাবার প্রতি কর্তব্য পালন করিস বা না করিস, তোর ছোট মামাকে কোনোদিনও অবজ্ঞা করিস না। সেটা করলে যা পাপের ভাগীদার হবি
সেই পাপ 7 জন্মেও খণ্ডাবে না। সেই আদেশ আমি আজ পর্যন্ত অমান্য করিনি। দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা করছে। ট্রেন আসবার এখনো অনেকটা দেরি, গিয়ে একটু বসি বরং। মতিপুর স্টেশনে যখন ট্রেন এসে থামল, তখন রাত 10টা 10। সাধারণ গ্রাম্য স্টেশন, এমনিতেই বর্ষার রাত, তাই স্টেশন চত্বর যেমন ফাঁকা থাকবার কথা তেমনটাই রয়েছে। খিদে পেয়েছে খুব। হঠাৎ মনে পড়ে গেল মতিপুর স্টেশনে নেমেই সোলেমান চাচার হোটেলটার কথা। আহা, কি স্বাদ সেই হোটেলের রান্নার! মতিপুরে এসেছি, অথচ সোলেমান চাচার হোটেলের রান্না খাইনি। এমন দিন বোধহয় আসেনি কখনো। বিশেষ করে সোলেমান চাচার হাতের ইলিশ মাছের পাতুরি। আহা, সেই স্বাদ কি জীবনে ভোলা যায়? যেন আজও মুখে লেগে আছে। এত রাতে হোটেলটা খোলা পাবো কিনা কে জানে। যদি খোলা থাকে একবার ঢু মেরে দেখব। রাস্তায় নেমে দেখলাম হোটেলটা খোলা রয়েছে। সেই সাথে নাকে ভেসে এলো ইলিশ মাছ ভাজবার লোভনীয় গন্ধ। খিদে পেটে এই গন্ধ যেন বাসর রাতের রজনীগন্ধার সুগন্ধিকেও হার মানায়। হনহন করে ছুটলাম সেই দিকে। সোলেমান চাচা হোটেল বন্ধ করবার তোড়জোড় করছে। আমাকে দেখেই বলল, আরে বাবু মশাই যে, এই সময় কি ব্যাপার? মামার বাড়ি এসেছো বুঝি? হ্যাঁ চাচা, বলছি ভীষণ খিদে পেয়েছে, ব্যবস্থা হবে? বাবু মশাই, এখন রাত 11টা বাজতে চললো। এত রাতে আর কি ব্যবস্থা হবে? তুমি বরং কাল সকালে এসো, তোমাকে স্পেশাল ইলিশ পাতুরি রেঁধে খাওয়াবো। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তোমার ইলিশ মাছ ভাজার গন্ধই তো টেনে আনলো আমাকে। জিভে একেবারে জল এসে গেছে। দেখো না যদি কিছু ব্যবস্থা হয়। আহা, ও তো কালকের জন্য ইলিশ মাছ ভেজে রেখেছি, তুমি তারই গন্ধ পেয়েছো। শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে আর কি হবে? অল্প কিছু ভাত আছে, কিন্তু সে তো ঠান্ডা। ব্যাস ব্যাস, ওতেই হবে। তুমি দাও দেখি। দেখলাম সোলেমান চাচা আমার মুখের দিকে তাকিয়ে কেমন গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম, কি হলো চাচা, দাঁড়িয়ে রইলে যে, আর মুখের দিকে ওরকম হাঁ করে তাকিয়ে কি দেখছো? বাবু মশাই, একখান কথা বলি, তুমি বাড়ি যাও। কাল দিনের আলো ফুটলে যখন খুশি এসো, আমি তোমার ভালোর জন্যই বলছি। কি সব যে বলছো চাচা, এইসব কথার মানে কি? সব কথার মানে খুঁজতে হয় না বাবু মশাই, সব কিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না। চাচা, আমি কিছু বুঝতেও চাই না, শুনতেও চাই না। তুমি আমাকে তাড়াতাড়ি খাবারটা দাও, খিদে পেট জ্বলছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি যাই, না হলে ছোটো মামা খোঁচে বোম হয়ে যাবে। দেখলাম সোলেমান চাচা আর কিছু না বলে ভেতরে চলে গেল। আমি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলাম। ইলিশ মাছ ভাজার গন্ধটা তখন যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। কিছুক্ষণ পরে সোলেমান চাচা 1 থালা ভাত আর 2টো বড় সাইজের ইলিশ মাছ ভাজা নিয়ে আমার সামনে টেবিলে রাখলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, খিদেও পেয়েছিল ভালো। সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলাম। সোলেমান চাচা আমার সামনে দাঁড়িয়ে হাঁ করে আমার খাওয়া দেখতে থাকলো। খাওয়া দাওয়া শেষ করবার পরে মনে হলো, মামা আর মামির জন্য তো কিছু নিয়ে যাওয়া হলো না। এক কাজ করি, 2টো ইলিশ মাছ ভাজা নিয়ে যাই বরং, মামি খাবে। মামি ইলিশ মাছ ভীষণ ভালোবাসে। সোলেমান চাচা তখনও আমার পাশেই দাঁড়িয়েছিল। বললাম, চাচা, আর 2টো বড় সাইজের মাছ আমাকে একটু পার্সেল করে দাও, নিয়ে যাব। কথাটা শুনেই সোলেমান চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। লক্ষ্য করলাম কিসের যেন একটা ভয় হঠাৎ ছড়িয়ে পড়ল তার গোটা মুখমণ্ডলে। আমি অবাক হয়ে বললাম, কি হলো চাচা, তুমি ওরকম করছো কেন? আর কি হয়েছে তোমার বলো তো? বাবু মশাই, ওই কাজ ভুলেও করো না, ঘোর বিপদে পড়বে বাবু মশাই। চাচা, নিশ্চয়ই তোমার কিছু একটা গন্ডগোল হয়েছে আজ। সে আসবার পর থেকে দেখছি উল্টোপাল্টা বকেই চলেছ। আরে ইলিশ মাছ নিয়ে যাবো, তাতে বিপদের কি আছে? মেছো ভূতে ধরবে নাকি শাকচুন্নিতে ধরবে? ধরে নাও সেরকমই বাবু মশাই। আমি ভূতের ভয় পাই না চাচা, তুমি তা জানো না বোধ হয়। তাই ওইসব আমাকে বলে কোনো লাভ নেই। যাও চাচা, আমার দেরি হয়ে যাচ্ছে অনেক, তাড়াতাড়ি মাছটা নিয়ে এসো। সোলেমান চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন আকাশ কুসুম ভাবলো, তারপরে বলল, দেখো বাবু মশাই, তুমি খরিদ্দার, আমি দোকানদার। তুমি চাইলে আমাকে তো দিতেই হবে। আমি শুধু তোমার ভালোর জন্য তোমাকে বারণ করেছিলাম।
ঠিক আছে, তুমি বসো, আমি প্যাকিং করে নিয়ে আসছি। সোলেমান চাচা গম্ভীর মুখে চলে গেল। চাচা বলে ডাকি ঠিকই, কিন্তু সোলেমান চাচা বয়সে আমার থেকে খুব একটা বেশি বড় নয়, অন্তত আমার কাকার বয়সই তো নয়। এই বয়সেই হঠাৎ ওর মধ্যে এত কুসংস্কার বাসা বাঁধল কি করে কে জানে। নাও, তবে আমি এখনও বলবো, এই মাছ নিয়ে গ্রামে যেও না, তাতে তোমার ভালো হবে। এই মাছ নিয়ে গেলে কিন্তু বিপদে পড়বে। আমি আর কিছু না বলে খাবারের দাম দিয়ে আর প্যাকেটটা নিয়ে বাইরে চলে এলাম। এতক্ষণ পরে খেয়াল করলাম দেরি হয়েছে অনেক, অথচ মামা একবারও ফোন করলো না তো। সন্দেহ হওয়াতে ফোনটা বার করে হাতে নিয়ে দেখলাম ফোনটা কখন যেন সুইচ অফ হয়ে গেছে। চার্জ ছিল না সেটা লক্ষ্যই করেছিলাম, সেই জন্যই বোধহয়। না হলে এতক্ষণে ফোনের পর ফোন আসতে থাকতো। ফোনটা পকেটে ঢুকিয়ে হনহন করে হাঁটতে থাকলাম। রাত কত হয়েছে কে জানে। এইসব দিকে রাস্তাঘাটগুলো এখনও তেমন ভালো হলো না। রাস্তার ধারে এখনও ল্যাম্পপোস্ট বসেনি। অন্ধকারের ভেতরে পথ চলাই মুশকিল। এমনিতেই বর্ষার দিন, কোথায় সাপখোপ লুকিয়ে আছে কে জানে। একটা মাছ দেবে, ওনকে দাঁড়িয়ে পড়লাম। কে বলল কথাটা? আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। ভুল শুনলাম নাকি? না তো, আমি তো পরিষ্কার শুনতে পেলাম কে যেন বলল কথাটা। খটকাটা নিয়েই আবার হাঁটা শুরু করলাম। বাতাস যেন কেমন থম মেরে গেছে, অথচ একটু আগেও বেশ ভালোই হাওয়া বইছিল। কিরে, একটা মাছ দেবে? না, এইবার তো ভুল শুনিনি। বারবার একই ভুল হতে পারে না। পরিষ্কার শুনতে পেলাম ঘর ঘরে গলায় কে যেন মাছ চাইছে। আবার এদিকে ওদিকে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কে কথা বলছে? ভয়ে ভয়ে চিৎকার করে বললাম, কে? কে কথা বলে? কে? কোনো উত্তর এলো না। আমার হাতে ধরা মাছের পার্সেলটা যেন নড়ে উঠল একটু। হে কি, ব্যাগটায় টান পড়ছে, যেন কেউ ব্যাগটা ধরে টানছে। আমি ভয়ে ব্যাগটা হাত থেকে ফেলে দিলাম। তারপর অবাক হয়ে দেখলাম ব্যাগের ভেতর থেকে ইলিশ মাছের টুকরো দুটো বেরিয়ে শূন্যে ভেসে ভেসে সামনের দিকে এগিয়ে চলেছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। এ কি দৃশ্য দেখছি চোখের সামনে! মাছের টুকরো দুটো ভাসতে ভাসতে দূরের অন্ধকারে মিলিয়ে গেল। আমার পা দুটো যেন পাথরের মতন ভারী লাগছে। তবু অনেক কষ্টে মামার বাড়ি রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। সোলেমান চাচা বোধহয় এই জন্যই আমাকে সাবধান করে দিয়েছিল। তার কথা শুনলেই বোধহয় ভালো হতো। অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চেনা পথও কেমন যেন অচেনা মনে হচ্ছে। ভয়ে বুকের ভেতরে যেন হাতুড়ি পিটছে। হঠাৎ আমার কাঁধে কে যেন হাত রাখলো। বরফের মতন ঠান্ডা সেই হাতের আঙুলে যেন ধারালো ব্লেড বসানো। আমার কাঁধে যেন সেই আঙুলগুলো গেঁথে যেতে লাগলো। আমি তীব্র যন্ত্রণায় শিউরে উঠলাম। কোনো রকমে পেছন ঘুরে দেখলাম আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে। তার বিবরণ দেওয়ার ভাষা আমার জানা নেই। যেন নরকের দ্বার খুলে এই প্রেতমূর্তি সবেমাত্র বেরিয়ে এসেছে। সেই বিভৎস বিশ্রী চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না। ওই দু টুকরো মাছ খেয়ে কি খিদে মেটে? আমার আরো মাছ চাই। দে দে মাছ দে, ইলিশ মাছ দে, দে 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 দে, ইলিশ মাছ দে। আমাকে যেতে দাও। আমার কাছে আর মাছ নেই। মাছ নেই? আর মাছ নেই? তাহলে আমার খিদের কি হবে রে? মাছ যদি না দিস তাহলে তোরেই খেয়ে নে। দেখলাম সেই পিশাচ তার লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে দিয়েছে আমার দিকে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। কোনো রকমে সর্বস্ব শক্তি দিয়ে যেদিকে দু চোখ যায় দৌড় শুরু করলাম। এমনিতেই বর্ষার রাস্তা, পা পিছলে যাচ্ছে বারবার। হঠাৎ করে কিসে যেন হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম রাস্তার উপরে।
চোখ যখন খুললাম তখন দেখলাম কোথায় যেন একটা শুয়ে রয়েছে। তার মানে পিশাচের ডিনার হয়নি। আমি উঠে বসলাম। কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। রাস্তায় পড়ে গিয়ে লেগেছে। এ কি, এ তো সোলেমান চাচার হোটেল। দেখলাম সোলেমান চাচা হেঁটে এসে দাঁড়ালো আমার পাশে। বলল, এই জন্যই বলে বড়দের কথা শুনতে হয়। কতবার করে বারণ করলাম, শুনলে না। আমি ঠিকই জানতাম তুমি এই বিপদেই পড়বে, তাই তুমি চলে যাওয়ার পরে তোমার পিছু নিলাম। ওটা ওটা কি ছিল চাচা? এই ঘটনা আজ থেকে বছর 5 আগের। এই মতিপুর গ্রামে এক ইলিশ প্রেমী মানুষ ছিল। তার নাম ছিল বনমালী। সাধ্য ছিল না ইলিশ মাছ কিনবার, কিন্তু খাবার স্বাদ ছিল 16 আনা। ইলিশ তো আর পুকুরে বা এলাকার ইছামতি নদীতে হয় না যে সে ধরে আনবে আর খাবে। জন খেটে যে টাকা পেত সে টাকায় আর কদিন ইলিশ কিনে খাবে। কিন্তু তার পাতে প্রতিদিন সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশের ঝোল, ইলিশ পাতুরি এই সব চাই। কি আর করে বেচারা, বিয়ে থা করেনি, একা মানুষ। বাজারে গেলে মাঝে মধ্যে বাজারের মাছ বিক্রেতারা দয়া করে 2-1 পিস ছোট সাইজের ইলিশ তাকে দিয়ে দিত। আমিও তো কতদিন তাকে ফ্রিতে খাইয়েছি, কিন্তু রোজ রোজ তো আর সম্ভব না। আমারও তো ব্যবসা। তাই সে নতুন একটা পথ বেছে নিল, চুরি। সে ইলিশের আড়ত থেকে ইলিশ মাছ চুরি করতে শুরু করলো। কিন্তু সেটাও আর কতদিন চলে। অবিলম্বে তা ধরাও পড়ল। একদিন ওই চুরির মাছ নিয়ে এসে বাড়িতে সে ইলিশ মাছ ভাজা বসিয়েছিল কড়াইতে। এমন সময় আড়তের লোকেরা এসে তাকে পাকড়াও করে। সে অনেক লোক, সাথে পুলিশও ছিল। বনমালী ভয়ে হার্ট ফেল করে সেখানেই মারা যায়। কড়াইতে পুড়ে ছাই হয়ে যায় তার স্বাদের বাংলা ইলিশ। এর কয়েক মাস পর থেকেই গ্রামে শুরু হয় এক উপদ্রব। যে বাড়িতে ইলিশ মাছ রান্না হয় সেই বাড়িতেই কিছু না কিছু অলৌকিক কাণ্ড ঘটতে থাকে। দিনের বেলাও যদি কেউ ইলিশ মাছ রেঁধে মিটসেপে বন্ধ করে রাখে, মিটসেপ খুলে দেখে খালি পাত্র পড়ে আছে, ইলিশ মাছ নেই। আর রাতের বেলা যদি ভুলেও কোনো বাড়িতে ইলিশ মাছ রান্না হয়, তাহলে তারাও সেই রূপ দেখতে পায় যে রূপ আজ তুমি দেখলে। আমার হাত থেকে তখনও ইলিশ মাছ ভাজার গন্ধ বেরোচ্ছে। তবে এখন এই গন্ধ যেন আর ভালো লাগছে না। জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিনও ইলিশ মাছ খেতে পারবো কিনা কে জানে।